ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং। তো এই অনলাইন লার্নিং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি রেগুলার কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিওস পোস্ট করি। গতকাল আমি পোস্ট করেছিলাম এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সেই সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমি আলোচনা করেছি বিভিন্ন দেশের কোন দেশ থেকে কী বিষয় ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল এবং সেই বিষয়গুলোর একদম লিস্ট আকারে আমি কিন্তু দেখিয়েছিলাম। তো সেই ক্লাসটা যারা অ্যাটেন্ড করেছো তারা আজকের এই এমসিকিউ টেস্ট সিরিজটা তোমরা আজকে ট্রাই করো। এটার মাধ্যমে তোমাদের রিভিশন হয়ে যাবে যা কনসেপ্ট তোমরা জেনেছিলে, আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান সম্বন্ধে একটু আইডিয়া পেয়ে যাবে যে কী টাইপের কোয়েশ্চান কেমনভাবে আসে। তো আজকের এই এমসিকিউ সিরিজ তোমরা দেখো এবং নিজেরাও ট্রাই করো কতগুলো সলভ করতে পারছো, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক করে দিও, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী এবং নোটিফিকেশানের বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাও। তো দেখো ফার্স্ট কোয়েশ্চান যে আছে, ইন ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম হুইচ ওয়ান ইজ সুপ্রিম। ভারতের যে পলিটিক্যাল সিস্টেম, যে ডেমোক্রেটিক সিস্টেম, সেই ডেমোক্রেটিক সিস্টেমে সুপ্রিম বা সবচেয়ে উচ্চ স্থানে রাখা কোন বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো ভারতের ক্ষেত্রে সবচেয়ে অল পাওয়ারফুল, আমি এর আগের দিন একটা কম্প্যারিজন আলোচনা করেছিলাম তুলনামূলক, যে ইউকের ক্ষেত্রে বা ব্রিটেনের ক্ষেত্রে পার্লামেন্ট হচ্ছে অল পাওয়ারফুল, ভারতের ক্ষেত্রে হচ্ছে ভারতের সংবিধান হচ্ছে অল পাওয়ারফুল। তো এখানে অ্যান্সার হবে অপশান দেখো অপশান বি, এটা রাইট অ্যান্সার হবে অপশান বি, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর এই সুপ্রিম কোর্ট হচ্ছে কি, সুপ্রিম কোর্টকে বলা হয় গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। এই বিষয়গুলো তোমরা জানবে। পার্লামেন্ট হচ্ছে সুপ্রিম ইন ইউকে, ইউনাইটেড কিংডম, সেক্ষেত্রে বা ব্রিটিশ সিস্টেমের ক্ষেত্রে পার্লামেন্ট হচ্ছে অল পাওয়ারফুল, মানে পার্লামেন্টের হাতে যাবতীয় ক্ষমতা আছে তাদের নিজস্ব আইন তৈরি করা, এবং সেই আইনগুলো কিন্তু তাদের ওই জুডিশিয়াল যে রিভিউ করার ক্ষমতা সেটা কিন্তু মানে কোর্টের থাকে না, মানে যে কোনো রকমের আইন প্রণয়ন করতে তারা পারে। তার জন্য বলা হয় ব্রিটেনের ক্ষেত্রে পার্লামেন্ট ইজ অল পাওয়ারফুল, ভারতের ক্ষেত্রে কনস্টিটিউশন বা সংবিধান সে অল পাওয়ারফুল। কারণ ভারতের ক্ষেত্রে কি হয়, আমাদের যে কনস্টিটিউশন তৈরি হয়েছে সেই কনস্টিটিউশন কিন্তু থেকে কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটসগুলো পাচ্ছি, মানে হিউম্যান রাইটস থেকে কিন্তু কনস্টিটিউশন তৈরি হয় না। ইউকের ক্ষেত্রে কি আছে, ওদের পার্লামেন্ট নিজের ইচ্ছা মতো আইন তৈরি করতে পারে এবং সেই আইনের মানে এক্সপান্ডিং পাওয়ার আছে। তো এই ক্ষেত্রে আনসার হলো বি। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ। আমি এর আগের দিন বলেছি যে আর্টিকেল 13, আর্টিকেল 32, আর্টিকেল 13-এ কী আছে না, যে সমস্ত ল ইনকনসিস্টেন্ট উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস উইল বি ভয়েড। যে সমস্ত আইনগুলো ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে তাদের সেই আইনগুলো মানে ভয়েড, নাল, বা তার কোনো এফেক্ট নেই, তার কোনো প্রভাব থাকবে না, সেই আইন প্রণয়ন করা যাবে না। তো এই ব্যাপারটা আছে আর্টিকেল 13-তে, মানে এই জুডিশিয়াল রিভিউর মাধ্যমে কি করা হয় না, কোনো একটি কনস্টিটিউশনালি পাস্ট কোনো লকে কতটা সঠিক সেটা যাচাই করা হয় এবং সেটা সুপ্রিম কোর্ট যাচাই করে। তো এই জুডিশিয়াল রিভিউর যে ক্ষমতা, সেই জুডিশিয়াল রিভিউর ক্ষমতা বা কনসেপ্ট এটা কিন্তু এসেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। আর আমাদের এই জুডিশিয়াল রিভিউটা কোন ব্যাপারটাকে, কোন কনস্টিটিউশন, এই সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে এসেছে না, আমরা দেখেছি সুপ্রিম কোর্টের যে কেশবানন্দ ভারতী আছে সেই কেশবানন্দ ভারতী কেস থেকে কিন্তু জুডিশিয়াল রিভিউর ব্যাপারটা আসছে। কেশবানন্দ ভারতী যে 1973-এ যে, এটা হচ্ছে ল্যান্ডমার্ক একটা জাজমেন্ট সুপ্রিম কোর্টের, যেখানে বলা হয় যে বেসিক স্ট্রাকচারকে অক্ষুণ্ণ রেখে কিন্তু সংবিধানকে পরিবর্তন করা যায়। তো বেসিক স্ট্রাকচার কি সেগুলো সম্বন্ধে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তো আজকে এই আনসারটা হচ্ছে, আজকে আমরা কোয়েশ্চেন আনসারের মধ্যে জানবো এবং বাকি অপশানগুলো একটু ট্রাই করে দেখব। তো জুডিশিয়াল রিভিউ কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি,
দ্য আইডিয়া অফ দ্য প্রিএম্বল হ্যাজ বিন বরোড। কোয়েশ্চেন নাম্বার 3, এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, দ্য আইডিয়া অফ প্রিএম্বল হ্যাজ বিন বরোড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, কোনখান থেকে বড় করা হয়েছে এই কনসেপ্টটা প্রিএম্বল? তো প্রিএম্বল দেখো, ভারতের সংবিধানে প্রিএম্বল এসেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হচ্ছে সবচেয়ে পুরনো ফেডারেল, মানে ফেডারেল কান্ট্রি। ফেডারেলিজমটা হচ্ছে সবচেয়ে পুরনো এবং তাদের কনস্টিটিউশন হচ্ছে সবচেয়ে পুরনো। তো এইখানে ইউনাইটেড স্টেটসের যে কনস্টিটিউশন আছে সেখানে প্রিএম্বল আছে। তো প্রিএম্বলের ধারণাটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে, ইউএসএ থেকে। তারপরে এই নেক্সট কোয়েশ্চেন দেখো, তাহলে তিনের হলো ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 4, দ্য কনসেপ্ট অফ এ ইউনিয়ন অফ স্টেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা এটা ট্রাই করো। এই কোয়েশ্চেন নাম্বার 4, কনসেপ্ট অফ ইউনিয়ন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেটস আর ফেডারেল, এই ফেডারেশন অফ স্টেট দুটো আলাদা। ইউনিয়ন অফ স্টেটসের ক্ষেত্রে কি হয় না, রাজ্যগুলোর ক্ষমতা নেই তারা দেশ থেকে, মানে ইউনিয়নটা ব্রেক করে বাইরে বেরিয়ে যাওয়ার, ভারতের ক্ষেত্রে সেই জন্যে ইউনিয়ন। যদিও ভারতকে বলা হয় কোয়াসি ফেডারেল, কিন্তু অ্যাকচুয়ালি ফেডারেল ওয়ার্ডটা ভারতের কোথায় সংবিধানের কোনো জায়গায় কিন্তু ফেডারেল ওয়ার্ডটা ইউজ করা হয় না, কিন্তু ধরা হয় যে ভারতের সংবিধানটা কোয়াসি ফেডারেল। আর ইউনিয়ন অফ স্টেট এটা আর্টিকেল 1-এ আছে। আর্টিকেল 1-এ আমরা যদি দেখি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেট, এরকম একটা স্টেটমেন্ট আছে। তো এই ইউনিয়ন অফ স্টেট এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। কারণ দেখো, আমেরিকাতে আছে ফেডারেল সিস্টেম, অস্ট্রেলিয়াতেও ফেডারেলিজম আছে, আর ফেডারেল কনস্টিটিউশন আছে। আর যেটা ইউকের ক্ষেত্রে বা ব্রিটিশ কনস্টিটিউশন, সেটাতে কিন্তু ইউনিয়ন অফ স্টেট। তাহলে ইউনিয়ন অফ স্টেট এই ধারণাটা কোথা থেকে আসছে? ব্রিটিশ নর্থ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, নর্থ আমেরিকান কনস্টিটিউশন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4C, ব্রিটিশ নর্থ আমেরিকান কনস্টিটিউশন, এটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। নেক্সট কোয়েশ্চেন আসছে, দ্য ফিচার অফ ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড। ফেডারেল যে সিস্টেম, ভারতের ফেডারেল সিস্টেমটা কেমন বলে দিচ্ছি। ভারতের এই যে ফেডারেল সিস্টেম, সেটা বলা হচ্ছে এই কারণে, যেহেতু ভারতের সংবিধানে দেখো তিনটে, যে আমরা যখন 7th শিডিউল যাব, সপ্তম তফসিল যাব, তো সেখানে আমরা এই তিনটে লিস্টের কথা জানতে পারবো। তো এই তিনটে লিস্টে যে ব্রেক করা আছে, এই তিনটে লিস্টে ব্রেক করা আছে। এটা ফার্স্ট যে লিস্টটা সেটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, যেখানে 100টা আইটেম আছে বর্তমানে। সেকেন্ড হচ্ছে স্টেট লিস্ট বা রাজ্যের তালিকা, যেটা হচ্ছে 61টা আইটেম আছে। এবং লিস্ট 3 যেটা হচ্ছে 52টা আইটেমস আছে। তো এই লিস্ট 1-এ কিন্তু কেন্দ্র সরকার আইন তৈরি করে, লিস্ট 2-এ রাজ্য সরকার আইন তৈরি করে, এবং লিস্ট 3-তে কেন্দ্র এবং রাজ্য উভয়েরই আইন তৈরি করার ক্ষমতা থাকে। তো এই সিস্টেমটা একটু ফেডারেল টাইপের সিস্টেম। এবারে ভারতের ক্ষেত্রে কি হয়, এমার্জেন্সির সময় কিন্তু কেন্দ্র সরকারই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে যায়। তো ভারতের এই ফেডারেল সিস্টেমটা ফলো করেছে কোন দেশকে না, ক্যানাডাকে। ক্যানাডার ক্ষেত্রে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার। ক্যানাডার ক্ষেত্রে কি আছে, ফেডারেশন আছে উইথ স্ট্রং সেন্টার, মানে কেন্দ্র হচ্ছে রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাবান। তাহলে এই কনসেপ্টটা নেওয়া আছে ক্যানাডা থেকে। তাহলে ভারতের যে ফেডারেল সিস্টেম, সেই ফেডারেল সিস্টেমটা কেমন না, ক্যানাডার মতো। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশান এ, 5-এর এ। নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি, ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম ইজ ডিফারেন্ট। ভারতের যে পার্লামেন্টারি সিস্টেম আছে ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম। সত্যি ভারতের যে পার্লামেন্টারি সিস্টেম আছে সেটা তো ব্রিটেনের থেকে আলাদা। এর কারণ কি, সিস্টেম ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম ইন দ্যাট ইন্ডিয়ার কি আছে এবং ব্রিটেনের কি নেই, সেই তফাৎটা বলছে। তো অ্যান্সারটা বুঝো, এখানে অপশান এ, বি, সি, ডি সব অপশানগুলো আছে। দেখো অপশান এ কী আছে, বোথ এ রিয়েল অ্যান্ড নমিনাল এক্সিকিউটিভ। তাহলে প্রত্যেকে বলছে নমিনাল এবং রিয়েল এক্সিকিউটিভ আছে। সেকেন্ড হচ্ছে সিস্টেম অফ কালেকটিভ রেসপন্সিবিলিটি।
থার্ড হচ্ছে বাইক্যামেরাল লেজিসলেচার, মানে দ্বিকক্ষ বিশিষ্ট যেটা শাসন মানে পার্লামেন্ট সিস্টেম। ফোর্থ হচ্ছে দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ। তো দেখো এই তিনটা কিন্তু এদের হচ্ছে সিমিলারিটি মানে মিল ভারতের এবং ইউকের বা ব্রিটেনের তিনটা, এই যে তিনটা অপশান এবিসি আছে এগুলো কিন্তু তুলনা নয়, এটা পার্থক্য নয়, এগুলো হচ্ছে সিমিলারিটি। কারণ রিয়েল এবং নমিনাল এক্সিকিউটিভ কি, রিয়েল এক্সিকিউটিভকে প্রাইম মিনিস্টার, নমিনাল এক্সিকিউটিভকে প্রেসিডেন্ট। তো ভারতের ক্ষেত্রেও সেম, ভারতের ক্ষেত্রেও দেখা যায় আমাদের রাষ্ট্রপতি একজন নমিনাল এক্সিকিউটিভ মানে ডিজুরি, আর প্রাইম মিনিস্টার হচ্ছে ডিফ্যাক্টো। তাহলে এইটা সিস্টেমটা ভারতেও আছে। সিস্টেম অফ কালেকটিভ রেসপন্সিবিলিটি, ভারতের ক্ষেত্রেও কিন্তু কালেকটিভ রেসপন্সিবিলিটি সিস্টেমটা আছে। যে আর্টিকেল 74-এ আমরা কি দেখি না, আর্টিকেল 74-এ বলা আছে যে এ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, এ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার উইল অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট ইন ইস ডিউটি। মানে প্রেসিডেন্ট যে তার কার্যকলাপ পালন করবে সেই পালন করবে প্রাইম মিনিস্টার কথা, এবং প্রাইম মিনিস্টার তাদের কাউন্সিল অফ মিনিস্টারকে নিয়ে কিন্তু কোনো ডিসিশন রাষ্ট্রপতিকে জানাবে এবং রাষ্ট্রপতি সেই অনুযায়ী কাজ করবে। দ্য প্রেসিডেন্ট উইল এক্সারসাইজ হিজ ওয়ার্কস বা এক্সারসাইজ হিজ এক্সিকিউটিভ পাওয়ার বাই কালেক্ট কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। তো এই আর্টিকেল 74-এই কিন্তু পার্লামেন্টারি সিস্টেমটা কিন্তু বলে দিয়েছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে কাউন্সিল অফ মিনিস্টার মন্ত্রী পরিষদ আছে তারাই কিন্তু ডিসিশন নেবে এবং সেই ডিসিশন অনুযায়ী রাষ্ট্রপতি চলবে। তাহলে এই কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে, এবং কালেকটিভলি রেসপন্সিবল কোথায় না লোকসভার জন্য। আমাদের দেশের ক্ষেত্রে লোকসভার জন্য কিন্তু কালেকটিভলি রেসপন্সিবল, ওখানে ইউকের ক্ষেত্রে হাউস অফ কমন যেটা আছে, হাউস অফ কমন, তো সেখানে ওরা ওদের মিনিস্টাররা রেসপন্সিবল থাকে। এবং কালেকটিভলি মানে হয় যদি কোনো কারণে নো কনফিডেন্স মোশন পাস হয়ে যায় লোকসভাতে, তো সেই লোকসভাতে যদি নো কনফিডেন্স মোশন পাস হয় সেক্ষেত্রে কিন্তু শুধু প্রধানমন্ত্রী নয় পুরো মন্ত্রী পরিষদটাকেই কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়। তার মানে পার্লামেন্টারি সিস্টেম সুইম অ্যান্ড সিঙ্ক, পার্লামেন্টারি সিস্টেমের ক্ষেত্রে বলা হয় যে দে সুইম অ্যান্ড সিঙ্ক টুগেদার, এই কথাটা বলা হয় যে দে সুইম অ্যান্ড সিঙ্ক টুগেদার। এই যে সুইম অ্যান্ড সিঙ্ক টুগেদার, তারা একসঙ্গে কিন্তু ভাসে বা একসঙ্গে ডুবে যায়। তো এই কথাটা বলা হয় পার্লামেন্টারি সিস্টেমের ক্ষেত্রে। ভারতে কিন্তু এই সিস্টেমটা আছে। বাইক্যামেরাল লেজিসলেচার এটা তো ভারতেও আছে ইউকেতেও আছে। হাউস অফ কমন, হাউস অফ লর্ড, এটা হচ্ছে যেমন হাউস অফ কমন যেমন লোকসভার আর হাউস অফ কমন একই ব্যাপার, তেমনি হাউস অফ লর্ড আর যে আমাদের রাজ্যসভা আছে সেম। তাহলে এদের সিস্টেমটা আমাদের সিস্টেমটা একদম কপি বুক একই রকম, কিন্তু এইখানে যে ব্যাপারটা নেই সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। ইউকেতে বলা হয় পার্লামেন্ট আর অল পাওয়ারফুল, তাহলে ওদের জুডিশিয়াল রিভিউ করতে পারে না। জুডিশিয়াল রিভিউ মানে টু জাজ এ ল ইন কনস্টিটিউশনাল পার্সপেক্টিভ। কনস্টিটিউশনালের যে লিমিটেশন আছে সেই লিমিটেশনের মধ্যে একটা লকে চেক করাটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ। To check the validity of the law passed by the parliament, this is called judicial review. তো এরপর আসছি 7 নম্বর কোশ্চেন। তাহলে 6টা কি অ্যান্সার হলো না পার্লামেন্টারি সিস্টেম ইউকে আর আমাদের ইউকে এবং ইন্ডিয়ার মধ্যে তফাৎ হচ্ছে যে ভারতে জুডিশিয়াল রিভিউ আছে, ইউকেতে জুডিশিয়াল রিভিউ নেই, কিন্তু ইউএসএতে আছে। তাহলে কোয়েশ্চেন নম্বর 7-এ যাচ্ছে, দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ এক্সিস্ট ইন, দেখো এটার অ্যান্সার একটু আগেই করলাম, অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার, ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যারেক্টারিস্টিক্স ইজ কমন বিটুইন দ্য ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা। মানে আমেরিকা এবং ইন্ডিয়ার ফেডারেল সিস্টেমের মধ্যে সিমিলারিটির কথা বলেছি। এই কোয়েশ্চেনটা কিন্তু আইএস প্রিতে পড়েছি। তো সিমিলারিটি যদি বলি যে অপশান এ, এটা তো ভুল, সিমিলারিটি নয়, এটা ডিসিমিলারিটি বা পার্থক্য। সিঙ্গেল সিটিজেনশিপ কোথায় আছে? সিঙ্গেল সিটিজেনশিপ ইন্ডিয়াতে আছে কিন্তু ইউএসএতে নেই। ইন্ডিয়াতে সিঙ্গেল সিটিজেনশিপ আছে কিন্তু ইউএসএতে নেই। তারপরে দেখো 8-এর যে অপশান বিটা, সেখানে হচ্ছে 3 লিস্ট ইন দ্য কনস্টিটিউশন, 3টে লিস্ট আছে।
সে তিনটে লিস্ট তো এদের নেই, কনকারেন্ট লিস্ট বলে কিছু ব্যাপার নেই, তাহলে অপশান বিও হলো না। এবারে আমরা দেখব সি আর ডি অপশানে কি আছে। সি অপশানে কি আছে, ডুয়েল জুডিশিয়াল সিস্টেম। ডুয়েল জুডিশিয়াল সিস্টেম, আমেরিকাতে ডুয়েল জুডিশিয়াল সিস্টেম আছে। আমেরিকাতে ফেডারেল লর জন্য ফেডারেল কোর্ট, ফেডারেল ল যদি থাকে তাহলে ফেডারেল কোর্ট, আর সেন্ট্রাল ল যদি থাকে তাহলে সেন্ট্রাল কোর্ট, যেটা মানে সিস্টেম আছে। স্টেট লর ক্ষেত্রে স্টেটের যে কোর্ট এবং ফেডারেল লতে ফেডারেল কোর্ট, তাহলে আলাদা ডুয়েল সিস্টেম অফ জুডিশিয়ারি আছে আমেরিকাতে। ভারতে আছে ইন্টিগ্রেটেড সিস্টেম অফ জুডিশিয়ারি। ভারতের জুডিশিয়ারি ডিভাইডেড নয়, কেন্দ্র সরকারের যে আইন সেই আইন অনুযায়ী একটা হাইকোর্টও সেই অনুযায়ী বিচার করতে পারে, এবং স্টেটের যে ল আছে সেই অনুযায়ী সুপ্রিম কোর্টও বিচার করতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু আছে। ভারতের যে জুডিশিয়াল সিস্টেম, দ্যাট ইজ ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম। অ্যাপেক্স হিসাবে, যেখানে অ্যাপেক্স কোর্ট হিসাবে থাকছে সুপ্রিম কোর্ট, আর তার নিচে থাকছে হাইকোর্ট। তো এটা হচ্ছে একটা ইন্টিগ্রেল জুডিশিয়াল সিস্টেম, ইন্টিগ্রেটেড। আর ইউএসের ক্ষেত্রে কি হয়, ডুয়েল জুডিশিয়াল সিস্টেম। তাদের ওদের ফেডারেল লগুলো ফেডারেল কোর্ট করে, স্টেট লগুলো স্টেট কোর্ট ডিসাইড করে। তারপর অপশান ডিটা দেখো, তাহলে এটা হলো না। নেক্সট যেটা, তাহলে অপশান ডি অবশ্যই কারেক্ট হবে, এই ফেডারেল সুপ্রিম কোর্ট ফর ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। দেখো ভারতের সংবিধান কিন্তু যে সংবিধানের সমস্যা আছে সেইগুলো কিন্তু ডিসাইড করে মেনলি সুপ্রিম কোর্ট। তো ভারতের ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট আছে এবং ইউএসএতে সুপ্রিম কোর্ট আছে। তাহলে এই কথাটা কিন্তু সিমিলারিটি, এ ফেডারেল সুপ্রিম কোর্ট ফর ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। যখন কনস্টিটিউশনের কোনো কোশ্চেন চলে আসে তখন সেটা ফেডারেল কোর্ট ডিসাইড করে। তো এই সিস্টেমটা ভারতেও আছে। ভারতেরও যদি সংবিধানের উপর কোনো প্রশ্ন চিহ্ন আসে, কোনো ইন্টারপ্রিটেশন দরকার হয়, তো সংবিধানের যে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে, এবং সেই জন্য সুপ্রিম কোর্টকে বলা হয় গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের কোনটি সত্য। দ্য ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ইজ ইন ইউএসএ। দ্য ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ইজ ইন ইউএসএ। হ্যাঁ, তো ইউএসএতে আছে, এটা তো রাইট, তাহলে এটা হচ্ছে ট্রু, অ্যান্সার এ হয়ে গেল। দেখো বাকি অপশানগুলো ইনকারেক্ট হবে, তাহলে নয়েরটা এ, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ফেডারেল অ্যান্ড ইউনিটারি বোথ, এটা তো হবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ফেডারেল অ্যান্ড ইউনিটারি বোথ হবে না, এটা হবে কোয়াজি ফেডারেল। এবং আমাদের যদি স্টেটকে ধরা হয় তবে ইউনিয়ন অফ স্টেট ধরা হয়, তাহলে এটা হচ্ছে না। অপশান সি, দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স ফেডারেল, এটাও নয়, ফেডারেল নয়। প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য পিপল, পাকিস্তানের প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড বাই দ্য পিপল নয়। তারা কি হয়, আমাদের মতোই সিস্টেম, যে আমরা রিপ্রেজেন্টেটিভ মানে এমপিকে ইলেক্ট করি, সেই এমপি প্রাইম মিনিস্টারকে ইলেক্ট করে। তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু এমপিকে ইলেক্ট করি না, তাহলে এই অ্যান্সারটা এটা হবে না, তাহলে এটা ইনকারেক্ট, এটা ইনকারেক্ট, এটা ইনকারেক্ট, দ্যাট ইজ কারেক্ট। তাহলে নয়েরটা হচ্ছে কোনটা কারেক্ট না, ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ইজ ইন ইউনাইটেড স্টেটস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কনকারেন্ট লিস্ট ইজ ইনক্লুডেড ইন কনস্টিটিউশন ইজ গিভেন বাই। কনকারেন্ট লিস্ট লাস্ট দিন আমরা ডিসকাশন করেছি যে আমরা অস্ট্রেলিয়া থেকে কিন্তু আমরা কনকারেন্ট লিস্টের ধারণাটা পাই, এবং কি পাই যে ট্রেড উইদিন কান্ট্রি এটাও পাই। তাহলে 301 আর্টিকেল 301 আমি বলেছি, তাই এটার অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট হচ্ছে সেম কোয়েশ্চেন, কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট কোথা থেকে পেয়েছি, অস্ট্রেলিয়া, 11টা সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন বরোড দ্য কনসেপ্ট, আবার সেম কোয়েশ্চেন, কনকারেন্ট লিস্টের ধারণা কোথা থেকে নিয়েছে, অস্ট্রেলিয়া। তাহলে দেখো রিপিট হয়েছে, অনেক কোয়েশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্স আছে, সেই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো রিপিট হয়েছে অনেকবার। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ টেকেন এ সার্টেন ফিচার। তেরোটা দেখো, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ টেকেন সার্টেন ফিচার অফ দ্য কনস্টিটিউশন অফ আদার কান্ট্রি, হুইচ কান্ট্রি হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। না, ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে, ডিপিএসপি এটা একদম ইজিয়েস্ট কোয়েশ্চেন। ডিপিএসপি আমরা নিয়েছি কোথা থেকে, আইরিশ কনস্টিটিউশন, তাহলে হচ্ছে আয়ারল্যান্ড। আর আয়ারল্যান্ড নিয়েছে কিন্তু স্প্যানিশ কনস্টিটিউশন, এ নিয়েছে কোথা থেকে, স্প্যানিশ থেকে। আর কত থেকে কত পর্যন্ত যাচ্ছে, 36 to 51, আর্টিকেল 36 থেকে 51, যেটা পার্ট 4-এ আছে, সেটা আছে ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। ঠিক আছে,
তো এটার অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট কোয়েশ্চেন 14, ইন গিভিং রিপ্রেজেন্টেশন টু দ্য ট্যালেন্টকে এবং এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দেওয়ার জন্য সংবিধানে দ্য কনস্টিটিউশন মেকার্স অফ ইন্ডিয়া ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দ্য এক্সাম্পল অফ। দেখো ভারতের সংবিধানের ক্ষেত্রে কি আছে, এমপি আছে, এমপি ইলেক্ট হয়, এমএলএ হয়। তো ভারতের সংবিধানে আমরা দেখি যে রাজ্যসভায় 12 জন এবং লোকসভায় 2 জন, আগে 2 জন হতো এখন 1 জন হয়। তো এই যে নমিনেশন করার ব্যাপারটা, এই নমিনেশন করার ব্যাপারটা কেন এনেছে, কারণ যাতে ট্যালেন্ট, আমাদের পার্লামেন্টের ট্যালেন্টেড পার্সনও কিছু জায়গা পায়, যেমন সচিন তেন্ডুলকরকে রাজ্যসভা বা অমিতাভ বচ্চনকে বা জয়া বচ্চনকে করা হয়েছে। তো তাদের যাতে ইনপুট আমরা নিতে পারি, তাদের যাতে এক্সপিরিয়েন্স আমরা নিতে পারি, সেই জন্যে এই নমিনেশনের ব্যাপারটা আছে। এবং রাজ্যসভাতে সেই নমিনেশন হয়, লোকসভাতে 1 জন হয়। তো এই ধারণাটা কোন জায়গা থেকে নেওয়া, তো এই ধারণাটা দেখো এই কোয়েশ্চেনটা একটু টাফ আছে। তো এই ধারণাটা নেওয়া হয়েছে যেটাকে আমরা বলি নমিনেটেড পারসন। এই নমিনেটেড পারসনের ধারণাটা নিয়েছি কিন্তু আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে। তো এর অ্যান্সার হচ্ছে 14A, আইরিশ কনস্টিটিউশন। নেক্সট আসছি 15, the concept of fundamental duty. ফান্ডামেন্টাল ডিউটি মৌলিক কর্তব্য, এই ধারণাটা কোথা থেকে নিয়েছি? ফান্ডামেন্টাল ডিউটি আমি লাস্ট দিন বলেছি ইউএসএসআর বা রাশিয়া থেকে। ভারতের সংবিধানে কি হয়, শরণ সিং কমিটি অনুযায়ী সেই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমরা ফান্ডামেন্টাল ডিউটিটা আমাদের সংবিধানে ইনক্লুড করি। ফান্ডামেন্টাল ডিউটি কোথায় আছে? পার্ট 4A 51A, আর্টিকেল 51A-তে এখন আমরা ফান্ডামেন্টাল ডিউটি দেখতে পাই। এখন ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা হচ্ছে 11টা, আগে ছিল 10টা, পরে আবার একটা অ্যাড হয়। তো সেই অ্যাড হওয়ার পরে এখন টোটাল 11 ফান্ডামেন্টাল ডিউটি আছে। এবং এটা পার্ট 4A ইন দ্য কনস্টিটিউশন, পার্ট 4A-তে আর্টিকেল 51-এ আছে। তো এটা নেওয়া হয়েছে ইউএসএসআর বা ফর্মার সোভিয়েত ইউনিয়ন থেকে, অপশান সি। নেক্সট হচ্ছে দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইজ অ্যাজ ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম। ফান্ডামেন্টাল রাইটস, ভারতের ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অ্যাবসলিউট নয়। প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটে কিছু লিমিটেশন আছে, কিছু রেস্ট্রিকশন আছে। তো এই ভারতের ফান্ডামেন্টাল রাইটসের ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ইউএসএ থেকে। এবং ফান্ডামেন্টাল রাইটসকে কি বলা হয় দেখো, এর সাথে আমরা কিছু আইডিয়া আমরা নিয়ে নেব। ফান্ডামেন্টাল রাইটসকে বলা হয় ম্যাগনা কার্টা অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়, ম্যাগনা কার্টা। তো ম্যাগনা কার্টা কাকে বলা হয়? ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। রাইটস মানে অধিকার, তো মৌলিক অধিকারকে ম্যাগনা কার্টা বলা হয়। 12 to 35-এ আছে, 12 থেকে 35, এবং পার্ট 3-তে 12 থেকে 35-এর মধ্যে আছে। 6 টাইপ অফ ফান্ডামেন্টাল রাইটস আছে আমাদের হাতে, এগুলো পরে আমরা ডিসকাশন করব। নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে, তাহলে 16টা হচ্ছে অপশান সি, ইউএসএ। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ইউএস থেকে নেওয়া। নেক্সট হচ্ছে দ্য ট্র্যাডিশন অফ রিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান। অনেকের দেখো একটা ভুল ধারণা আছে যে ইউকের কনস্টিটিউশনটা লিখিত সংবিধান নয়। তো সংবিধান লিখিত মানে কি, পেপারে লিখিত হলে বা খাতায় কলমে লিখিত হলে সেটা লিখিত হয় না। লিখিত সংবিধান হওয়া মানে হচ্ছে সংবিধানের মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মাধ্যমে যখন কোনো সংবিধান হয় তখন সেটাকে বলা হয় রিটেন কনস্টিটিউশন। মানে অনেকে বুঝে যে রিটেন কনস্টিটিউশন মানে হচ্ছে আমাদের যেমন সংবিধান লিখিত আকারে আছে, সেই লিখিত আকারে থাকলেই সেটা হচ্ছে লিখিত সংবিধান, সেই রকম কিন্তু নয়। লিখিত আকারে হওয়ার থেকে বড় ব্যাপার হচ্ছে যে কনস্টিটিউশনটা
তৈরি করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ কিন্তু প্রতিষ্ঠা হতে হবে। তাহলে গণপরিষদ প্রতিষ্ঠার মাধ্যমে যখন কোনো সংবিধান তৈরি হয় তখন সেই সংবিধানকে বলা হয় লিখিত সংবিধান। ইউকে বা ব্রিটেনের ক্ষেত্রে সেরকম ঘটনা ঘটেনি, আমাদের ভারতের ক্ষেত্রে গণপরিষদ কিন্তু সংবিধান তৈরি করেছে, দ্যাট ইজ রিটেন। ভারতের সংবিধানটা কি রিটেন কনস্টিটিউশন, ভারতের সংবিধানটা গণপরিষদ তৈরি করেছে। কিন্তু যেটা ব্রিটেনের কনস্টিটিউশন তাদের কিন্তু অলিখিত, তার মানে তাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরিই হয়নি, তার জন্য অলিখিত। তো আমাদের যে সংবিধানটা লিখিত সংবিধান, সেই ধারণাটা লিখিত সংবিধানের কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হচ্ছে? আমি আগেই বলেছি যে সবচেয়ে পুরনো কনস্টিটিউশন হচ্ছে আমেরিকার কনস্টিটিউশন, এবং দ্যাট ইজ রিটেন কনস্টিটিউশন, এবং আমেরিকার সংবিধানটা কিন্তু রিটেন। তো এই রিটেন কনস্টিটিউশনের ধারণাটা আমরা নিয়েছি আমেরিকা থেকে। তো এই কনসেপ্টটা তোমাদেরকে জানিয়ে দিলাম যে লিখিত সংবিধান মানে খাতায় কলমে লিখে দিলেই ওইটা সংবিধান হয়ে গেল না। সংবিধানের ব্যাপার হচ্ছে যে সংবিধানের গণপরিষদ যদি আইন তৈরি করে, এখন কি তাইলে সংবিধান রচনা করা যাবে ভারতের এখন সংবিধান রচনা করা যাবে না, কিন্তু আইন তো তৈরি হচ্ছে। ভারতের সংবিধান রচনা করতে গেলে গণপরিষদ আবার প্রতিষ্ঠা করতে হবে। তো গণপরিষদ ছিল ভারতের সংবিধানে তৈরি করার সময়, ক্যাবিনেট মিশন থেকে গণপরিষদ তৈরি করা হয়েছিল। এবং আমেরিকাতেও কিন্তু ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টাইপের একটা অর্গানাইজেশন ছিল, সেই অর্গানাইজেশন কিন্তু সংবিধান রচনা করেন। তো এই কনসেপ্টটা ঠিক রাখো। তো আনসার হচ্ছে তাহলে রিটেন কনস্টিটিউশন, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল ফিচার্স। এবার বলছে রাজনৈতিক বৈশিষ্ট্য, হুইচ অফ দ্য ফলোয়িং পলিটিক্যাল ফিচার্স আর কমন ইন ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ। ভারত এবং ইউএসএর মধ্যে কোন পলিটিক্যাল ফিচার্স বা বৈশিষ্ট্যগুলি কিন্তু মানে একই রকম মিল আছে, বৈশিষ্ট্যের মিল আছে ভারত এবং আমেরিকার বৈশিষ্ট্যের মিল কোথায় কোথায় আছে দেখো। রেসিডিউয়ারি পাওয়ার ভেস্টেড ইন দ্য সেন্টার। রেসিডিউয়ারি পাওয়ার মানে কি? ওই যে তিনটা লিস্টের কথা বললাম সপ্তম তফসিলে, সেই তিনটা লিস্টের বাইরে কোনো বিষয় যদি থাকে সেই বিষয়ে কিন্তু আইন তৈরি করার ক্ষমতা কেন্দ্র সরকার। এইটাই হচ্ছে রেসিডিউয়ারি পাওয়ার। যদি সেই রেসিডিউয়ারি সাবজেক্টসের উপর আইন তৈরি করার ক্ষমতা কেন্দ্র সরকারের থাকে, তার মানে এই সিস্টেমটা হচ্ছে কানাডার সিস্টেম। কানাডাতে কি হয়, এই তিনটে লিস্টের বাইরে যদি কোনো বিষয় থাকে তাহলে কানাডার সরকার কিন্তু সেন্টার হচ্ছে স্ট্রং এবং পাওয়ারফুল কানাডার, তাহলে সেখানে তারা আইন তৈরি করতে পারবে। ভারতেও সেম, ভারতেও যদি এই তিনটে বিষয়ের বাইরে যদি কোনো বিষয় থাকে সেই বিষয়ে আইন তৈরি করার ক্ষমতা কার হাতে থাকে? কেন্দ্র সরকারের হাতে, মানে পার্লামেন্টের হাতে। যদি স্পেসিফিকলি বলি তো পার্লামেন্টের হাতে কিন্তু রেসিডিউয়ারি পাওয়ার থাকে। কিন্তু আমেরিকার এরকম সিস্টেম নয়। আমেরিকাতে যদি কোনো রেসিডিউয়ারি ব্যাপার আসে সেটার কিন্তু আইন তৈরি করার ক্ষমতা থাকে তার স্টেটের। তার মানে এইখানে এটা তফাৎ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মিল নয়। তাহলে অপশান এ 1 যেটা স্টেটমেন্ট 1 আছে এটা হচ্ছে ইনকারেক্ট, মানে মিল নেই। রেসিডিউয়ারি পাওয়ার ভেস্টেড ইন দ্য স্টেট, এটা মিল নয়, কারণ এটা হচ্ছে ইউএসের সিস্টেম। ইউএসের ক্ষেত্রে কি হয় যে রেসিডিউয়ারি যা পাওয়ার সেটা স্টেটের হাতে আছে। ভারতের ক্ষেত্রে কি হয়, রেসিডিউয়ারি পাওয়ার কোথায় আছে? সেন্টারে আছে। আর্টিকেল 249 যদি তোমরা পড়ো তো 249-এ তোমরা দেখতে পাবে যে পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার, হ্যাজ রেসিডিউয়ারি পাওয়ার, মানে ওই তিনটে লিস্টের বাইরে যা আছে সেটা পার্লামেন্ট তৈরি করে আইন। তাহলে এটা ইনকারেক্ট হলো। 3 নম্বর আছে প্রেসিডেন্ট হ্যাজ দ্য পকেট ভেটো। হ্যাঁ, পকেট ভেটো আছে, এটা ঠিক, ভেটো পাওয়ার আছে, প্রেসিডেন্টেরও ভেটো পাওয়ার আছে। আমরা 3 ধরনের ভেটো পাওয়ার আমাদের রাষ্ট্রপতির কাছে আছে, আর আমেরিকার রাষ্ট্রপতির কাছে 5 ধরনের ভেটো আছে, মানে ওর কাছে আছে কোয়ালিফাইড ভেটোও আছে আমেরিকায়। তো ভারতের এই কোয়ালিফাইড ভেটোর কনসেপ্ট নেই। অ্যাবসলিউট আছে, পকেট ভেটো আছে, সাসপেন্সিভ ভেটো, 3 রকমের ভেটো কিন্তু ভারতের প্রেসিডেন্টের হাতে আছে, অ্যাবসলিউট, পকেট এবং সাসপেন্সিভ ভেটো পাওয়ার। এবং এই ভেটো পাওয়ার হচ্ছে আর্টিকেল 111,
আর্টিকেল 111 অনুযায়ী কী হয়, প্রেসিডেন্টের কাছে কোনো বিল পাস্ট হয়ে যদি আসে তাহলে প্রেসিডেন্টের কাছে তিনটে অপশান থাকে। আইদার ওই বিলে সাইন করা, সেকেন্ড হচ্ছে ওই বিলকে মানে যেটা অনির্দিষ্টকালের জন্য রেখে দেওয়া, এবং আরেকটা হচ্ছে রিটার্ন করে দেওয়া ফার্দার যাতে চেঞ্জ আসে। তো এই অনুযায়ী আর্টিকেল 111 মানে 111 অনুযায়ী প্রেসিডেন্টের কাছে তিনটে অপশান থাকে। সেই তিনটে অপশানের অনুযায়ী তিনটে ভেটো পাওয়ার আছে, অ্যাবসলিউট আছে, সাসপেন্সিভ আছে আর পকেট ভেটো। তো ভারতের প্রেসিডেন্টেরও আছে এবং আমেরিকার প্রেসিডেন্টেরও পকেট ভেটো আছে। তাহলে সিমিলারিটি হচ্ছে তিন, তার মানে তিনটা হচ্ছে কারেক্ট। 4 নম্বর দেখি, দ্য আপার হাউস হ্যাজ সাম নমিনেটেড মেম্বার্স। তো এই নমিনেটেড মেম্বারের যে ধারণাটা আমি বললাম যে আয়ারল্যান্ডের আছে নমিনেটেড মেম্বার, তো এটা তাইলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি অপশন এ, অনলি 3। তো এই কোয়েশ্চানটা একটু ডিফিকাল্ট ছিল, তোমাদের সঙ্গে ওভারঅল ডিসকাশন করে দিলাম। ভারতের প্রেসিডেন্টের 3 রকম ভেটো থাকে, অ্যাবসলিউট, সাসপেন্সিভ, পকেট। আর আমেরিকার ক্ষেত্রে থাকে 5 ধরনের। এই 5 ধরনের ভেটো মানে একটা সাসপেন্সিভ ভেটো, একটা কোয়ালিফাইড ভেটোও থাকে আমেরিকার প্রেসিডেন্টে। তারপরে দেখো অ্যাসারশন রিজনের কোয়েশ্চান। এটা দেখো অ্যাসারশন যদি 1 নম্বর কারেক্ট হয়, অ্যাসারশন মানে একটা স্টেটমেন্ট, আর এটার উত্তর হচ্ছে রিজন হচ্ছে মানে তার যুক্তি। যদি এইটা ঠিক হয় এবং এইটা এর যুক্তি হয় তাহলে অপশান এ হবে। যদি এইটা ঠিক হয় এটা নাও ঠিক হতে পারে, এরকম হচ্ছে অপশান বি। তো এই আমরা অ্যাসারশন এবং রিজনটা দেখব। দ্য স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ ইজ লিমিটেড ইন ইন্ডিয়া। তো স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ সাম বরোড আইটেমস। তো এখানে দেখি কি আছে, বোথ এ এন আর ট্রু বাট আর ইজ নট এক্সপ্লানেশন। বোথ এ এন আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লানেশন মানে হচ্ছে এই যে স্টেটমেন্টটা আছে, অ্যাসারশনটা আছে, সেটা রিজন আছে, মানে যুক্তি দিয়ে যদি যুক্তিটা মিলে তাহলে অপশান এ হবে। আর যদি অ্যাসারশন রিজন দুটোই কারেক্ট হয় কিন্তু রিজনটা যুক্তি নয়, মানে যে স্টেটমেন্ট দিয়েছে তার যুক্তি যদি না হয় তাহলে অপশান বি হবে। আর যদি এ ট্রু আর ফলস, এ ফলস আর ট্রু, মানে এই স্টেটমেন্টগুলো কোনটা ট্রু কোনটা ফলস আমরা একবার চেক করে দেখি। ফার্স্ট চেক করবো এটা, তাহলে দুটো অপশান ডিলিট হয়ে যাবে, সি আর ডি। ফার্স্ট হচ্ছে দেখো, দ্য স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ ইজ লিমিটেড ইন ইন্ডিয়া। ভারতের সংবিধানে জুডিশিয়াল রিভিউ হচ্ছে লিমিটেড। হ্যাঁ, জুডিশিয়াল লিমিটেড আনলিমিটেড পাওয়ার নয়। কারণ হচ্ছে কি, সংবিধানে যে কিছু আইন তৈরি হয় সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু লিমিটেশন করা আছে। তাহলে আইনকে কিন্তু লিমিটেড করা আছে বেসিক স্ট্রাকচারের ধারণা থেকে, মানে যে কোনো ধরনের পরিবর্তন পার্লামেন্ট আনতেও পারে না। এবং জুডিশিয়াল রিভিউ যেটা সুপ্রিম কোর্টের কাছে আছে সেটাও কিন্তু মানে এমন ক্ষমতা নয় যে পার্লামেন্ট কোনো আইনই তৈরি করতে পারবে না। তার মানে জুডিশিয়াল রিভিউটা হচ্ছে একটা লিমিটেড পাওয়ার ফর দ্য কোর্ট, এটা ঠিক। আর ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ সাম বরোড আইটেমস, ঠিক, ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু অনেক বড় করা আছে, তাহলে দুটোই কারেক্ট। বাট এই যে জুডিশিয়াল রিভিউর সাথে বরোডের আইটেমস এর মধ্যে কোনো কানেকশন নেই, মানে এটাও কারেক্ট বাট আর ইজ নট এক্সপ্লানেশন অফ এ, আর এর দ্বারা কিন্তু এ কে এক্সপ্লেন করা যাচ্ছে না। তাহলে অপশান এটার বি, অপশান বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি। নেক্সট কোয়েশ্চেন ম্যাচিং আছে, ম্যাচিং কোয়েশ্চেন কিন্তু আমরা করব, লিস্টের সাথে লিস্ট মেলাবো। ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে ইউএসএ। তাহলে হয়ে গেল এ হচ্ছে 2, পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে ইউকে, তাহলে হচ্ছে B1, A2, B1, সি কোথায় হচ্ছে এমার্জেন্সি প্রভিশনস, এমার্জেন্সি হচ্ছে জার্মানি থেকে এমার্জেন্সি, মানে সি হচ্ছে 4। আর ডি মানে ডিপিএসপি হচ্ছে আয়ারল্যান্ড, D3। তাহলে A2, B1, C4, D3। দেখি অপশান আছে A2, B1, C4, D3, হ্যাঁ আছে অপশানে, অপশান হচ্ছে সি।
হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন ম্যাচিং আবার আছে। দেখো এখানে ম্যাচিংটা তোমরা করে নেবে। ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া আছে, একটু আগে বললাম ইউএসএ। ডিপিএসপি আয়ারল্যান্ড। ক্যাবিনেট সিস্টেম এটা হচ্ছে ইউকে। ইউনিয়ন অ্যান্ড স্টেট রিলেশন, ইউনিয়ন অ্যান্ড স্টেট রিলেশন কোথায় আছে, কেন্দ্র এবং রাজ্যে, এটা হচ্ছে আমাদের যে ক্যানাডার সিস্টেম আছে, ক্যানাডার সিস্টেম অনুযায়ী আছে। তাহলে এটা হয়ে গেল, এটা তোমরা পারবে নিশ্চয়ই। নেক্সট আসছি আমরা কনস্টিটিউশনাল প্রভিশন ম্যাচিং। এখানে রুল অফ ল, রুল অফ ল কোথা থেকে নেওয়া আছে, আইনের শাসন ইংল্যান্ড। প্রসিজিওর স্ট্যাবলিশড বাই ল যেটা আর্টিকেল 21-এ আছে, সেটা বলেছি জাপানে আছে। তাইলে এটা হয়ে গেল A2B3 রিজার্ভ করার যে ক্ষমতা। এরপর A2B3 দেখো এখানে হয়ে যাবে A2B3, একটা অপশানে আছে। যদি কেউ এই দুটো অপশান এলিমিনেট করতে পারে তাহলেই হয়ে যাবে। আচ্ছা কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট অস্ট্রেলিয়া। তাহলে ডি হচ্ছে D1, এই যে D1। তাহলে অপশান 22-এরটা অপশান কি হচ্ছে ডি, 22-এরটা অপশান ডি। D1 C4। আর রিজার্ভিং বিল বাই দ্য গভর্নর, গভর্নর হচ্ছে গভর্নরের যে স্বেচ্ছাধীন ক্ষমতা, মানে গভর্নরের যে পাওয়ারটা রিজার্ভ করার, সেটা হচ্ছে এইখানে ক্যানাডা। তাহলে C4। তাহলে হয়ে গেল এটা রুল অফ ল ইউকে, প্রসিজার এস্টাবলিশড বাই ল জাপান, রিজার্ভিং বিল হচ্ছে ক্যানাডা, কনকারেন্ট লিস্ট অস্ট্রেলিয়া। নেক্সট তাহলে এটার অ্যান্সার হলো ডি। তো এই ম্যাচিং কোয়েশ্চেন করে বেশি প্র্যাকটিস করলে তোমরা ভালোভাবে শিখে যাবে। অনেক কনসেপ্ট ক্লিয়ার হয় ম্যাচিংয়ের মাধ্যমে। তো আজকে আমরা এই এতগুলো কোয়েশ্চেনই থাকলো, 22 কোয়েশ্চেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, 37 মিনিটস। তো এই ভিডিওটা তোমরা ঠিকঠাক লাস্ট পর্যন্ত দেখো এবং কতগুলো কোয়েশ্চেন তোমাদের কারেক্ট হয়েছে কমেন্ট সেকশনে জানাও। এবং এই রকমভাবে যদি আরও ভিডিও পেতে চাও তাহলে তোমরা ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। থ্যাংক ইউ।